তুমি তো সায়েন্টিস্ট হয়ে গেলে আপু। শেরের কথায় দুম করে ওর পিঠে কিল বসিয়ে দিল আফি। পাশ থেকে প্রিয়ম চোখ কটমট করে তাকিয়ে বলে উঠল, তোর মেয়ে মানুষের সাথে কিবরে, যা এখান থেকে। শের মুহূর্তের মুখ গম্ভীর করে নিল, বলল, আসবো না কিছুদিন পর থেকে। আর কিছুদিন পর কেন, আজ থেকে যা। আফি ভ্রু কুঁচকে বলল। শের বেশ ভাব নিয়ে উঠে দাঁড়ালো, চোখের চশমাটা ঠিক করতে করতে বলে উঠল, কিছুদিন পর মেজো ভাইয়া দেশে আসবে, তখন থেকে আর তোমাদের মতো ঝগড়টে মেয়েদের কাছে আসবো না আমি। কি বললি? এই দাঁড়া তুই। আফি রেগে মেগে ওর পিছনে ছুটতে যাচ্ছিল, তবে পিছন থেকে সানায়া আফির হাত টেনে ধরল। ওর মুখে হাসি দেখে প্রিয়ম আফি দুজনে ব্রু কুঁচকে নিল। সানায়া তৎক্ষণাৎ থতমত খেয়ে বলল, ছোট মানুষ, সব কথা ধরতে নেই আপু। আফি প্রিয়ম দুজনেই একে অপরের মুখের দিকে তাকায়। ঝগড়া তো তোরা এই মেয়েকে নিয়ে মজা নিচ্ছিল বলে শুরু করেছে, আর এখন ওরা দুজন পরপর একসাথে বলে উঠল, যার জন্য চুরি করি সেই বলে চোর। সানায়া মিকি হাসে। শেরের জন্য অদ্ভুত টান ওর। ছেলেটা স্কুলের টপার, পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে ঈদের নতুন জামাটা পর্যন্ত এনে সানায়াকে সবার আগে দেখাবে। যে কোনো কিছু হোক, সে সানায়ার সাপোর্টে থাকবে। যদিও অপর ভাব এমন করবে যেন সানায়াকে সে সহ্যই করতে পারে না। ফারাজ সিদ্দিকী খুবই ব্যস্ত মানুষ। রাজনীতির কারণে সারাদিন বাইরে থাকতে হয়, তাই পরিবারের সময় দিতে পারে না তেমন। বর্তমানে তিনি আজকের নিউজ পেপার পড়ছেন। রাতের খাবার খেতে কেউ তখনও আসেনি। নির্বাণ সোফায় বসা ফারাজ সিদ্দিকীর বিপরীত পাশে বসল। ফারাজ সিদ্দিকী মৃদু হেসে খবরের কাগজ থেকে দৃষ্টি তুলে নির্বাণের দিকে তাকালো। মেজো আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। নির্বাণ ভনিতা না করে সোজাসুজি বলে। ফারাজ সিদ্দিকী খুবই মিষ্টিভাষী মানুষ। বাড়িতে নির্বাণ এমন একটা মানুষ যার কথা সবাই শোনে। যে কোনো বিষয়ে তার মতামত প্রাধান্য দেওয়া হয় বেশি। তবে ফারাজ সিদ্দিকী রাজনীতিতে বাড়ির বুক কাউকে জড়াতে নারাজ। এটা তিনি নিজের প্রফেশনাল আলাদা করে রাখেন সর্বদা। আর ফারাজ সিদ্দিকীকে দেখে কেউ এই রাজনীতিতে জড়াতে রাজি নয়। ওনার একমাত্র ছেলেও বিদেশে পড়াশোনার জন্য। নির্বাণ নিজেও এসব ছড়াতো না, তবে এবার ব্যাপারটা বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে গেছে, তাই তাকেও নাক গলাতে হচ্ছে। ফারাজ নিউজ পেপারটা ভাঁজ করে সেন্টার টেবিলের উপর রেখে বলে উঠল, বলো মাই সান, কলেজের পেছনের ওই মার্কেটটা। তিনি নির্বাণকে কথা সম্পূর্ণ করতে দিলেন না। ঠোঁট এলিয়ে পিছলে হাসি দেন, বলেন, এসব নিয়ে তুমি ভেবো না, আমি সামলে নেব। আপনি ঠিক করছেন না কাজটা। রাজনীতি ঠিক বেঠিক খুঁজে হয় না লিটল সান। নির্বাণ অবাক দৃষ্টিতে তাকায়। ফারাজ সিদ্দিকী হাসেন। কলেজের পেছনের মার্কেটটা, জায়গাটার দাম এত চড়া, আর এই জন্য যারা দুর্বল তাদের জমিয়েগুলো ওনার ছেলেপুলেরা হাতে নিচ্ছে। এতদিন ফারাজ সিদ্দিকীর হাত বেশ লম্বা হয়েছে, তাই অন্যায় করতে গিয়ে সমস্যা তেমন হচ্ছে না। স্কুলের জন্য রেডি হচ্ছে সানায়া। সাদা পায়জামা, সাদা বেইল, সাথে স্কাই রঙের জামা। ওনা তাদের স্কুলে পড়তেই হবে এমন ধরা বাঁধা কোনো নিয়ম নেই। ইচ্ছা অনুযায়ী সবাই পড়ে এটা। তবে সানায়া কোনোদিন হিজাব ছাড়া স্কুলে যায়নি। মূলত সুযোগ কিংবা ঘর থেকে অনুমতি সে কখনোই পায়নি। হিজাব বাঁধতে বাঁধতে নজর গেল টেবিলের উপর থাকা লিপস্টিকের দিকে। গোলাপি রঙের লিপস্টিক একটা। গত সপ্তাহে ওই জুনিয়র ছেলেটা দিয়েছিল। এমনই না প্রপোজ করেছে ছেলেটা এই লিপস্টিক দিয়ে। রিক্তা তো তাই বলল। কিশোরী লিপস্টিক হাতে নিল, ঠোঁটে লাগিয়ে নিল সন্তপর্ণে। হালকা গোলাপি ঠোঁট গাঢ় গোলাপি হতে সময় নিল না। ঠোঁটের সৌন্দর্য দেখে সানায়া চোখ জ্বলজ্বল করে ওঠে। হিজাবের সামনের
অংশ তুলে মুখোশটাও বেঁধে নিল। বাড়ি থেকে বেরিয়েই খুলে নিবে মন স্থির করলো। সকাল সকাল ওয়াক আউট শেষ বাইরে গিয়েছিল নির্বাণ। এর মধ্যে কলাশায় বাগানের সাইডে দাঁড়িয়ে কথা বলছিল সে। তখন স্কুল ড্রেসে সানায়াকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে ভ্রু কুঁচকে নিল নির্বাণ। কল কেটে দিয়ে ডেকে উঠল সানা। নিজের নামটা নির্বাণের মুখে শোনা মাত্রই থমকে দাঁড়ালো সানায়া। ভয়ে তৎক্ষণাৎ কলিজাটা চিনচিন করে ব্যথা করতে শুরু করলো। ছোট করে উত্তর করলো, জি ভাইয়া। নির্বাণ ততক্ষণে এসে ওর সামনে দাঁড়িয়েছে। সানায়া সামান্য মাথা ঝুঁকে রেখে মানুষটার কোমর পর্যন্ত দেখতে পেল। কালো ট্রাউজার পরনে, সাদা টি শার্ট গায়ে আছে, হাতে একটা সাদা টাওয়াল, অন্য হাতে একটা পানির পট। সানায়া ঢোক গিলে আসতে। এই যুবককে দেখলেই তার ভয়ে হাত পা কাঁপে। তেমন বিরক্ত কেন সব সময় তাকে নিয়েই পড়ে থাকতে হবে ওনার। রাগ হলেও সে জোর করে নিজেকে সামলে নেয়। তবে এই মুহূর্তে সে ভয় পাচ্ছে, কেননা সে যে আজ চুরি করেছে তাই কোনোভাবেই সেটা বুঝতে দেওয়া যাবে না। সানায়া অপেক্ষা করলো 1 মিনিট। এর মধ্যে নির্বাণ গম্ভীর স্বরে বলল, মুখ খুল। কণ্ঠে আদেশ যুবকের। সানায়া হতবিহ্বল হয়ে যায়, চমকায়। কিছুতেই এখন মুখের কাপড় সরানো যাবে না, কথা কানে যায় না। হিজাব খোল মুখ থেকে। দাঁতে দাঁত চেপে নির্বাণ আবার বলে। সানায়া কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরায়। নির্বাণ সাথে সাথে বিরক্তিতে ভ্রু কুঁচকে নেয়। স্কুল যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? আপনি যেখানে মনে করেন। মনে মনে কথাটা বলেই সানায়া দৃষ্টি তুলে নির্বাণের দিকে তাকালো। নির্বাণ নিজের হাতের তাওয়ালটা ওর দিকে বাড়িয়ে দিয়ে গুরু গম্ভীর স্বরে বলে উঠল, মুছে ফেল। সানায়া রাগ হলো, তবুও সে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থেকে নির্বাণের হাত থেকে তাওয়ালটা নিল আর ঠোঁটের লিপস্টিক মুছে ফেলল। এখন যা। সানায়া তাওয়ালটা নির্বাণের হাতে দিতেই নির্বাণ সেটা কাঁধের ওপর রেখে দিল আর ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে দৃষ্টি সেখানে নিবদ্ধ করে সামনের দিকে পা বাড়ালো। সানায়া রাগ হলো, কিন্তু তবুও সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলে। নভেম্বর ডিসেম্বর মানে শিক্ষা সফর। স্কুল থেকে 16 ডিসেম্বরের আগে শিক্ষা সফর নেবে এবার। মাঝে 2 বছর নেয়নি। একটি বিশেষ কারণ আছে না নেওয়ার পিছনে, তবে কারণটা সানায়া জানে না। আর এবার যেহেতু পরীক্ষা শেষ তাই রেজাল্টের আগেই নিয়ে যাবে। সানায়া কখনোই নিজের জেলা ছাড়া কোথাও ঘুরতে যায়নি। স্কুল টু বাসা আর সর্বোচ্চ মামিদের বাপের বাড়ি। নিজের দাদা বাড়িও সে 12 বছর হয়েছে ছেড়ে এসেছে। এর মধ্যে তার বড় আব্বু ওকে দেখতে এসেছে 6-7 বার, নিতেও চেয়েছে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আর এক কথা, মেয়ে কোথাও যাবে না। স্বামী হারিয়েছে, মেয়ের কিছু হলে সে কিছুতেই মেনে নিতে পারবে না। সানায়ার ইচ্ছে হলেও ও কখনো মায়ের ভয়ে আর ইচ্ছের কথা বলতে পারেনি। কী রে, কি এত ভাবছিস? হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে হেলে পড়ে সানায়া। সোজা হয়ে বসে সে অপ্রস্তুত হয়ে বান্ধবীর দিকে তাকায়। তাইবা বলে উঠল, কিছু তো বললি না, তুই যাবি তো এবার? 7-এ থাকতে একবার স্কুল থেকে ঘুরতে নেওয়া হয়, তখন সানায়া যায়নি। ওরা সবাই যেতে না চাইলেও সানায়া ওদের বুঝিয়ে পাঠায়, তাই ওরা এবারও নিশ্চিত হয়ে নিচ্ছে সানায়া যাবে কি না। যদি না যায় তবে ওরাও যাবে না। সানায়া তৎক্ষণাৎ কিছু জবাব দিতে পারল না। তবে সে নিজেও যেতে চায়, কিন্তু বাড়ি থেকে কেউ বাধা দেয় বা না দেয়, ওর 500 পুরুষ বাধা থেকে দিবে। স্কুল থেকে ফিরে সানায়া ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একবেলা পরে কাটিয়ে দিল। আজ নির্বাণ ভাইয়ের ডাক আসেনি, মানে তিনি এখনো বাসায় ফেরেনি। সানায়া বই বন্ধ করে গুটি গুটি পায়ের নিচে নেমে আসে। আসার আগে মায়ের রুমে উকি দেয়। মা এশার নামাজ পড়েছে। এমন সময় বড় মামি রান্নাঘরে থাকে। সানায়া রান্নাঘরে উপস্থিত
হয়ে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে খুশি হয়। একমাত্র মানুষ এই বাড়িতে যার কাছে নির্দ্বিধায় সব আবদার করা যায়। সানায়া ওনার সাথে হালকা আলাপ শেষ করে নিয়ে আশেপাশে তাকালো। যত দ্রুত সময় কথা শেষ করতে হবে। খাবারের সময় হয়ে এলে সবাই থাকবে, তখন আর কিছুই বলা যাবে না। তনবি ওর মতিগতি বুঝে এই মেয়ে সেদে সেদে রান্নাঘরে আসার মেয়ে নয়। তিনি ওর দিকে মায়াময় দৃষ্টিতে তাকায়। সানায়া কফিতে ধীরে চুমুক দিয়ে হর বড়িয়ে বলে, মামুনি স্কুল থেকে ঘুরতে নিচ্ছে। যেতে চাই আমি। কোথায় নিচ্ছে? চট্টগ্রাম। মাকে বলেছিস? না, তুমি বলে দাও প্লিজ, দাও। আমি কখনো কোথাও যাইনি। মেয়েটা এমন করে বায়না জুড়ে দিল যে তন্নি কিছুই বলতে পারে না, শুধু সান্ত্বনা দেন। ওর মায়ের সাথে আর মামাদের সাথেও কথা বলবেন এই ব্যাপারে। তবুও সানায়া মনে মনে হাঁসফাঁস করছিল নানিজান আর তার গুণধর নাতি বাগড়া দেবী। রাতে খাবার টেবিলে তনবি এই কথা তুললেন আর ওরা তৎক্ষণাৎ রেগে গেল। মেয়ের দিকে আগুন চোখে তাকালেন। ভস্ম করে দেওয়ার সেই দৃষ্টি সানায়া বড় মামার থেকে সম্মতিসূচক বার্তা পেয়ে আগ্রহ করে গেল। তবে এর মধ্যে নির্বাণ বলে উঠল, লাস্টে এই স্কুল থেকে যখন ট্যুরে নিয়ে যায়, ওই বছর দুটো ছেলে মেয়ে পালিয়ে যায় ট্যুর থেকে। এমন পরিবেশে ওর না যাওয়াই বেটার। ব্যাস, এই এক বাক্য সবার ডিসিশন চেঞ্জ করার জন্য যথেষ্ট ছিল। সানায়া খাওয়া মাঝপথে থেমে গেল। রাগে তার শরীর তখন জ্বলছিল। ফারাজ সিদ্দিকী ও ফোনে কিছু একটা করছিল। তিনিও ফোন রেখে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ মামুনি, তোমার এক্সাম শেষ, আমরা সবাই ঘুরতে যাব। মন খারাপ করো না। ভাইয়ের কথা শেষ হতে আরোরা বলে উঠল, নির্বাণ যেহেতু বারণ করছে মানে নিশ্চয়ই সে ভালো খারাপ ভেবেই বলছে। সামনে পরীক্ষা হিসেবে নাচানাচি না করে পর মন দিয়ে। আরোরা জাহান ভাইদের খুব মানেন, এর চেয়ে বেশি মানে বড় ভাইয়ের ছেলেকে। বাড়ির সবাই এই যুবকের কথা খুব গুরুত্ব দেন। সানায়া রাগে দুঃখে কান্না পায়। খাবার না খেয়ে সে কিছু সময় চুপচাপ বসে থেকে বড় মামির দিকে তাকালো। এখানে যদিও কিছু করার নেই ওনার। সানায়া খাবার না খাওয়ার সিদ্ধান্ত যখন নিজের মনে নিয়ে প্লেটে হাত ধুতে যাবে, তখনই ওর বরাবর চেয়ার বসে থাকা যুবক গম্ভীর স্বরে বলে উঠল, একটা দাঁড়াও প্লেটে থাকলে খুব খারাপ হবে সানা। এই যুবকের কণ্ঠে কি আছে সানায়া খুঁজে পায় না, বুঝতে পারে না। সে শুধু অনুভব করে এই কণ্ঠস্বর তার শরীর হিম হয়ে আসে। কণ্ঠনালী রোধ হয়। সব সময় ফরফর করে কথা বলতে থাকা ঠোঁট দুটি তখন একে অপরের সাথে যুদ্ধ করেও নিজেদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে অক্ষম হয়। সানায়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে খাবারটুকু পানি দিয়ে গিলে ক্রস্ত পায়ে ডাইনিং রুম ছাড়ল। রাতে সানায়া খুব কাঁদল। বাবা থাকলে নিশ্চয় মা এবং তাকে এভাবে অন্যের অধীনে চলতে হতো না। জীবনে আর যাই হোক স্বাধীনতা থাকতো। সবাই এভাবে জোর করে নিশ্চয় সিদ্ধান্ত চাপিয়ে দিত না, তার ইচ্ছা ও প্রাধান্য দিত। কান্নার ফলে মাথা ব্যথা হয়ে গেল। শুক্রবার থাকায় খুব বেলা করে আজ ঘুম থেকে উঠল সানায়া। ও যখন রুম থেকে বেরিয়ে এলো তখন বেলা 11টা। মায়ের করা চোখের কবল থেকে সে রান্নাঘরে এসে উপস্থিত হলো। ছোট মামি সকালের নাস্তা তুলে রেখেছিলেন, সেটাই খেতে দিল ওকে। সানায়া খেয়ে রুমে চলে এলো। আবার প্রিয়ম শেহের আফি এসে একটু আড্ডা বসলো। চোখ মুখ দেখে সবাই বুঝলো ও কেঁদেছে। আফি বলল, কেঁদে লাভ নেই, ভাইয়া না করেছে যেহেতু আর যাওয়ার কোনো চান্স নেই। সানায়া মুখ বেজার করে বলল, তিনি নিজেও তো কত জায়গায় যায়, তখন কি কেউ না করে? আজ বাবা থাকলে হয়তো আমার ওই সব ইচ্ছে পূরণ হতো। সবাই তৎক্ষণাৎ চমকায় সানায়া কথায়। আফির সাথে সাথে ওকে আলতো করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় ওকে। কিন্তু সানায়ার সেই এক কথা, বাবা নেই বলেই তার জীবনটা এমন। সকালে না খেয়ে সানায়া স্কুল চলে গেল। স্কুলে গিয়ে আজ আরেক ঝামেলা। ওই জুনিয়র ছেলে আজ সোজা প্রপোজাল দিয়ে বসেছে।
সানায়ার মুড এমনিতেই খারাপ, তার ওপর এই উটকো ঝামেলা। জীবন তো এমনিতেই শান্তি নেই, এখন আবার সেধে সেধে নিজের স্কুলের স্বাধীনতা ও অন্য কারোর হাতে তুলে দেওয়ার কোনো এসেই আপাতত তার নেই। কিশোর মন একটু আড্ডু দুর্বলতা দেখা দিলেও সানায়া রেগেমেগে নিজের জেদ আগে রাখলো। এক বাক্য বলে দিল, আমি এসব করতে চাই না। আমাকে সেকেন্ড টাইম আর বিরক্ত করলে স্কুলের প্রিন্সিপাল স্যারকে বলে দেব। ছেলেটা তৎক্ষণাৎ নিজের রূপটা দেখালো। এতদিন সে নরম হয়ে থেকেছে, ভেবেছে মেয়েটার মন ভালো ব্যবহার দিয়ে জয় করবে। যখন এটা হবে না বুঝতে পারলো, তৎক্ষণাৎ সে নিজের ফোন বের করলো, সবার সামনে ওই গানের ভিডিও দেখিয়ে ট্রিট দিল। আমার তোমাকে পছন্দ, ভালোই ভালোই আমার সাথে রিলেশনশিপে যাবে, নয়তো এটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। সানায়া ভয়ে তখন থরথর করে কাঁপছে, রাগও হচ্ছে, কিন্তু তার ভয় হচ্ছে এটা ভেবে বাড়িতে বড়রা কেউ এটা জানতে পারলে কি হবে। যখন এটা লিক হবে তখন তো তার মামাদের সম্মানেই প্রশ্ন আসবে। সানায়া এরপর লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। ক্লাসে এক কোণে অন্যমনস্ক হয়ে বসে রইল। ওর বান্ধবীরাও বুঝতে পারে না কি করলে এই ঝামেলা থেকে বেরোতে পারবে। লাইব্রেরিতে থাকা ছেলেটার নাম উৎসব। ছেলেটার বাবা মা কিছুই নেই, ভার্সিটিতে ভর্তি হয়ে জীবনে যুদ্ধ করে হেলে জায়গা পেয়েছে। সাথে কিছু ফ্রেন্ডদের সাহায্যে নিয়ে টিউশন করতে প্রথম সেমিস্টার টপকে গেল, দ্বিতীয় বর্ষে গিয়ে সে বিপাকে পড়ে গেল। তখনই নির্বাণ তাকে লাইব্রেরিতে জবটা দিয়েছে। ফারাজ সিদ্দিকীর শ্যালক স্কুলের সভাপতি, ওনার সুপারিশেই উৎসব চাকরিটা পেয়েছে। স্কুলের সব খবর নির্বাণকে উৎসব দিয়েই থাকে। নির্বাণ আজকের খবর পেয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এলো। তখন সন্ধ্যা। নির্বাণ, ইকবাল, তিয়ান ও সব 4 জন 3টি বাইক নিয়ে স্কুলের সেই মোড়ে এলো। ছেলেটা কিছু ছেলেপেলেদের সাথে আড্ডা দিচ্ছিল। টিউশন শেষ, ওসব গিয়ে ওই ছেলেকে নিয়ে এলো। ছেলেটা 4 জনকে একসাথে দেখে ভয় পেল। যতই হোক সে সবেমাত্র এসএসসি ক্যান্ডিডেট, আর তার বিপরীতে ছিল ভার্সিটির ফাইনাল ইয়ারের 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ। নির্বাণ গায়ে থাকা শার্টের হাতা ফোল্ড করে কনুইয়ের উপর ভাঁজ করে রাখতে রাখতে বাইক থেকে নেমে ছেলেটার গালে চড় লাগালো। চংখু দয় দিয়ে যেন সামনের জনকে ভস্ম করে দিচ্ছে। রাগে কপালের রগগুলো ধপধপ করছে, হাতের শিরাগুলো টান টান হয়ে বেশি উঠছে। থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো না যুবক। রাস্তায় ফেলে মুষ্টি শক্ত করে ঘুষি লাগালো ছেলেটার নাক বরাবর। গোধূলি অনেক আগেই শেষ হয়েছে। আবছা অন্ধকার আর ল্যাম্পো পোস্ট আলোতে স্পষ্ট হলো রাস্তায় অবহেলায় পড়ে থাকা সাদা স্কুল ড্রেস পরিহিত কিশোর ছেলেটার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অবস্থা বেগতিক দেখে তিয়ান, ইকবাল নির্বাণকে টেনে হিঁচড়ে সরিয়ে নিল। উৎসব ছেলেটার থেকে ফোন নিয়ে লক খুলেছে। ততক্ষণে নির্বাণ ফোন টেনে নিয়ে ভিডিও ডিলিট করলো। এখানেই ইতি হতে পারত, কিন্তু না, নির্বাণ ফোনটা রাস্তায় আছড়ে ফেলল। একবার দুইবার পরপর কয়েকবার ফোনটা ভেঙে একদম তছনছ হয়ে গেল মুহূর্তে। ছেলেটা ব্যথা এবং নিজের ফোনের জন্য কাঁদতে শুরু করলো। নির্বাণ ছেলেটার কলার টেনে ধরে রোষপূর্ণ স্বরে হিসিয়ে বলে উঠল, নেক্সট টাইম ওর আশেপাশে দেখলে তোর অবস্থা ওই ফোনের মতো হবে। নতুন ফোন পেয়ে যাবি কাল। নির্বাণ ক্যাম্পাস থেকে ক্লান্ত দেহ নিয়ে বেরিয়ে এলো। কাজ করতে করতে অবস্থা এমন হয়েছে যে সে আজ একটু ফ্রি সময় পায়নি। সে গোপনে দীর্ঘ নিঃশ্বাস টানল। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে টের পেল পেছনে তিয়ান আর ইকবাল ও তাকে অনুসরণ করছে। রাস্তায় থাকা ল্যাম্পো পোস্টের বাতি ওদের বড় বড় ছায়া নির্বাণকে নিশ্চিত করে সেটা। নির্বাণ হঠাৎ থামল। ওরা দুজন গুটি গুটি পায়ে এসে নির্বাণের দুপাশে দাঁড়ালো। নির্বাণ গম্ভীর
কোনো অজানা কারণে যুবকের মুড খারাপ আছে আজ। বন্ধুর মন খারাপ দূর করতে ওরা আজ এত রাত পর্যন্ত কাজ করেছে। ইকবাল হঠাৎ নিজের টি শার্ট মাথার উপর গলা দিয়ে অর্ধেক বের করে মাথায় রাখলো। হাত দুটো উঁচু করে আঙুল সরিয়ে ঝুঁকে গেল। নির্বাণ অবাক। তিয়ান হু হা করে হেসে ওঠে। নির্বাণ খেয়াল করতে নিজের হাসি আটকে রাখতে পারল না। উচ্চস্বরে হাসিতে ইকবাল সোজা হলো। নিজেও হেসে বলল, এটা সুন্দর না? চল তিনজনে করি। তিয়ান সাথে সাথেই নিজের শার্ট মাথায় তুলে ঘাট থেকে হাত উঁচিয়ে 5 আঙ্গুল সরিয়ে সেও ব্যাঙের মতো লাফাতে লাফাতে সামনে যেতে লাগলো। ইকবালও তাই করে। নির্জন ফাঁকা রাস্তা, রাতের নিস্তব্ধতা চারদিকে। নির্বাণ ওদের সাথে তাল মেলালো। খুব হাসি পেল বেচারার। অদ্ভুত কাজ, এমন দামড়া দামড়া ছেলেরা রাস্তায় এমন করছে, কেউ দেখলে ইজ্জত থাকবে তো? নির্বাণ একটু যেতেই মনে পড়ল সে 1-2 বজ্জাতের খপ্পরে পড়ে নিজেও বাচ্চাদের মতোই করছে। বাল। নির্বাণকে থতমত খেয়ে বাইকের কাছে পৌঁছতে দেখে ইকবাল বিড়বিড় করে উঠল, সানায়া আজ স্কুল যাবে না। ওর বান্ধবীরা 2জন ট্যুরে গেছে আর একজন ট্যুরে যেতে পারেনি, তাই মামার বাড়ি বেড়াতে গেছে। সানায়া দীর্ঘশ্বাস ফেলল। ওর তো যার কোনো জায়গা নেই। যে মন খারাপ হলে বা রাগ করে কোথাও গিয়ে দুদ্বন্দ্ব শান্তিতে থাকতে পারবে। আফি সন্ধ্যায় এলো ভার্সিটি থেকে ফিরে, হয়তো চলে এসেছে ওর ঘরে। আফিকে অসময়ে নিজের রুমে দেখে সানায়া জিজ্ঞেস করলো, ভার্সিটি থেকে ফিরেছো? হ্যাঁ। নে ধর, দেখ কোনটা ভালো লাগে। আফি নিজের হাতে শপিং ব্যাগ দুটি সানায়া হাতে দিয়ে বলল। সানায়া ব্যাগ হাতে কৌতূহলী হয়ে নড়ে চড়ে দেখল। 3টি 3 পিস, কালার ভিন্ন, ডিজাইন একই। সানায়া ভ্রু কুঁচকে নিল। তারা তো কিছুদিন আগে শপিং করেছে। মা এমনিতেই তাকে বকাবকি করে, সে অতিরিক্ত টাকা পয়সা খরচ করে বলে। এখন আবার এটা দেখলে তাকে বকাবকি করবে। সত্যিটা জানতে চাইবে না, উল্টো বলবে হয়তো সেই আফিকে জোর করে শপিং নিয়ে গিয়েছে। সানায়া হঠাৎ করে বলল, আপু আমার কোনো ড্রেস লাগবে না, তুমি প্রিয়ম নিয়ে যাও। ওর মনটাও খারাপ। অন্য সময় হলে মায়ের বকা উপেক্ষা করে খুশি মনে জামাটা নিয়ে নিত। যেহেতু আজ মন ভালো নেই, তাই সে ড্রেস ফিরিয়ে দিল। আফি ওর রুমে যেতে যেতে আদেশের স্বরে বলে গেল, তোর যেটা ভালো লাগে ওটা রেখে আমারটা আমাকে ওয়াশরুম দিবি, আর বাকি যেটা থাকে প্রিয়মকে নিয়ে দিয়ে আসবি। ওই স্কুলের হোম ওয়ার্ক শেষ, রেডি হবে। এখন রেডি হবে? হ্যাঁ। ঘুরতে যাবে বাড়ির সবাই। আমি যাব না কেন? সেই তো ওই চির পরিচিত রেস্টুরেন্টে গিয়ে ডিনার প্রতিবার এক জায়গায় দেখতে ভালো লাগে না। আরে চিল, ভাইয়া বলেছে অন্য কোথাও নেবে এবার। আফি ওয়াশরুম থেকে উচ্চস্বরে কথা বলে। সানায়া কালো 3 পিসটা নিজের জন্য রেখে পার্লর রঙেরটা আফির জন্য রাখলো, আর ঘি রঙেরটা প্রিয়মের জন্য নিয়ে গেল। প্রিয়ম খুব ভালো স্টুডেন্ট। মেয়েটা ফিউচারে ডক্টর হতে চায়, শের ইঞ্জিনিয়ার হতে চায়, আফি রাইটার হতে চায়। সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লিখে কবিতাও লিখতে পারে সুন্দর। সবার কোনো কোনো স্বপ্ন শখ আছে, আর সে নিজে। সানায়া দীর্ঘশ্বাস ফেলল। তার কোনো স্বপ্ন দেখতেও ভয় লাগে, যদি পূরণ না হয়। আমিনা খাতুন আর ফারাজ সিদ্দিকী যাবে না। বাকিরা রেডি হয়ে বসে আছে, শুধুমাত্র নির্বাণ ছাড়া। কেউ বা বাড়ির বাইরে অপেক্ষা করছে। সানায়া প্রিয়ম আফি একসাথে দাঁড়িয়ে ফুসুর ফুসুর করছিল। আমিনা খাতুন সোফায় বসে হাঁক ছেড়ে বলে উঠল, দামড়ি মাইয়া, মানুষ লইয়া বাইরে যাচ্ছ দাদু ভাই, সাবধানে চলাচল কইরো। দাদির কথায় সবার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। নির্বাণ গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে নামছে। কালো শার্ট প্যান্ট পরনে, কালো শার্টটা সুগঠিত, শরীরটা সুন্দর করে দেখেছে। হাতা ফোল্ড করে কুনোইয়ের ওপর ভাঁজ করে রাখছে।
সানায়া কয়েক সেকেন্ডের স্থির দৃষ্টিতে দেখল। পরপরই নির্বাণ ভাইয়ের কণ্ঠস্বর তার ধ্যান ফিরে। দাদিকে তিনি আশ্বস্ত করেন, বিদায় নিয়ে বেরিয়ে যান হনহন করে। যাওয়ার আগে গম্ভীর স্বরে বলে গেল, তাড়াতাড়ি এসো সবাই, নিজাম সিদ্দিকী বাড়ি নেই। তারা 12 জন যাচ্ছে, 2টো গাড়ি। সানিয়ার সুযোগ পেতেই ছোট মামার গাড়িতে উঠে পড়ল। মেজো মামি আর ছোট মামি পেছনে বসেছে। সে তাদের মাঝে গিয়ে বসে পড়ল। ছোট মামার পাশে ড্রাইভিং সিটে নিজাম সিদ্দিকী। সে কিছুতেই নির্বাণ ভাইয়ের গাড়িতে যেতে চায় না। এমন মানুষটার জন্যই তার ট্যুরে যাওয়া ক্যান্সেল হয়েছে। শয়তান একটা। ওদের গাড়িটা পেরিয়ে যখন নির্বাণের গাড়িটা গেল, তখনই সানায়া খেয়াল করল নির্বাণ রাগান্বিত দৃষ্টিতে এক পলক জানালা দিয়ে ওর দিকে তাকালো। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। সানায়া বুঝলো না, একটু আগে ও তো সব ঠিক ছিল, তাহলে একটু সময়ের মধ্যে এমন কি হয়েছে যে এতটা রেগে আছে? কোনোভাবে কি স্কুলের সেই কাহিনী নির্বাণ ভাই জেনে গেল? সানায়ার মনে দুশ্চিন্তা ঢুকে গেল। সে পরক্ষণেই ভাবল অন্য কারণ ও হতে পারে। হয়তো সে একটু বেশি ভাবছে। তাকে নিয়ে ভাবার মতো এত সময় এই যুবকের আছে নাকি? শুধু খবরদারি, এটা ছাড়া তিনি আর কিছু করতে জানে না। গাড়ি দুটো 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে তো চলছে। সানায়ার বিরক্তি ভর করছে চোখে মুখে। মামাকে কিছু জিজ্ঞেস করবে, তখনই সামনের গাড়িটা থামলো হঠাৎ করে, যার ফলস্বরূপ তাদেরটাও থামলো। সবাই গাড়ি থেকে নামছে ধীরে ধীরে। সানায়া নিজেও নামতে একটু থমকে গেল। শহরের কোলাহল পেরিয়ে যে জায়গাটায় তারা এসেছে সেটা একটা লেকের নীরব পাড়। চারদিকে গাছ, সামনে শান্ত পানি। লেকের ওপর চাঁদের আলো লম্বা একটা রূপালি রেখা টেনে দিয়েছে। বাতাসের নোনা না, কিন্তু কাঁচা পানির ঠান্ডা গন্ধ। হাঁটা পথের দুপাশে মাটিতে বসানো ছোট ছোট ফোয়ারি লাইট, আলো জ্বলছে, মিটছে। পথের শেষে খোলা জায়গা, ঠিক লেকের কিনারায়। সেখানে পৌঁছাতে সবাই থমকে গেল। বালুর মতো নরম মাটির ওপর সাদা কাপড় পাতালো টেবিল, চারপাশে গোল করে রাখা কাঠের স্টুল আর কোষণ। টেবিলের মাঝখানে কাঁচের জারে বাসমান মোমবাতি। পানির উপর আলো পড়ে কেঁপে কেঁপে উঠছে। লেকের দিকে মুখ করে বাঁশের ছোট আর্চ, তাতে ঝুলছে সাদা পর্দা আর শুকনো ফুলের গার্ল্যান্ড। প্রিয়ম ফিসফিস করে বলল, এটা খুব সুন্দর, তাই না আপু? পাশে রাখা ফোল্ডিং টেবিলে খাবারের আয়োজন। ঢাকা কন্টেনারে ভাত আর পোলাও, গরম ভুনা মাংস, মাছ ভাজা, সালাদ আর লেবু, এবং পাশে থার্মোসে গরম স্যুপ, আরেক পাশে জুস আর পানি। খাবারের গন্ধে পুরো জায়গাটা উষ্ণ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, তবে হঠাৎ পেছন থেকে ইকবাল আর তিয়ান উপস্থিত হলো। তাদের দেখে সবাই অবাক। ইকবাল হাতের একটা কফি পট টেবিলের উপর রাখলো। তিয়ান ততক্ষণে সবাইকে স্বাগতম জানাচ্ছে। ইকবাল উচ্ছ্বসিত কণ্ঠে জানালো, আজকের ডিনার আমরা হোয়াটস করছি। নিজাম সিদ্দিকী অবাক হয়ে নিশ্চিত হতে বলে উঠলেন, সব তোমরা করেছো, শুধু খাবারটা বাইরে থেকে অর্ডার করা। তিয়ান ইকবালের দিকে তাকিয়ে মিকি হেসে নিজাম সিদ্দিকীকে জানায়। ইকবাল থতমত খায়, মুখের হাসি হাসি ভাব চলে যায়। নির্বাণের দিকে তাকায়। নির্বাণ ঠোঁট চেপে একপাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তিয়ান ব্যাপারটা সামনে সবাইকে বসতে বলল। লেকের পাড়ে আলো, খাবার আর মানুষের হাসি, সব মিলিয়ে জায়গাটা আর সাধারণ কোনো স্থান থাকলো না। ওটা হয়ে উঠল একটা সন্ধ্যা। সেটা স্মৃতি হয়ে এক সময় ভাববে চোখের সামনে। সানায়া তো ভিড়ে ভুলেই গেল তার আজ সারাদিন মন খারাপ ছিল। আফি, প্রিয়ম শের একপাশে গিয়ে ছবি তুলছে, ব্যস্ত হয়ে গেল। সবাই এদিকটায় বসে গল্প গুজবে মেতে উঠল। তবে নির্বাণ চেয়ারে বস, খুশিতে নিজের মামাতো বোনদের সাথে মেতে থাকা সানায়ার দিকে তৃপ্তি নিয়ে তাকিয়ে রইল। ভাইয়া তো আয়োজন কেন করলো হঠাৎ? প্রিয়ম বলে উঠল। আফি ফোনে ছবি দেখছিল। প্রিয়মের কথায় কাজ ঝাঁকালো। সেহের পাশ থেকে
বলল, তোমরা জানো না সানায়া আপু পিকনিক যেতে পারেনি, মন খারাপ যেন। সেহের পুরো কথা সম্পূর্ণ করতে পারে না, একবার তার আগে ডেকে উঠে। সেহের চলে গেল। সানায়া আফির সাথে ফোনের ছবি দেখছিল। তবে সেহেরের কথায় চমকে উঠে নির্বাণ ভাইয়ের দিকে তাকালো। নির্বাণ কফির মগে ধীরে চুমুক দিয়ে সবার সাথে বসে কথা বলছে। সানায়া অবাক হয়ে সেদিকে তাকিয়ে ভাবতে লাগলো, সত্যি এই পাষাণ যুবক তার মন ভালো করতে এখানে নিয়ে এসেছে। না না, এটা অবিশ্বাস্য। সানায়া অন্যমনস্ক হয়ে মাথা নাড়তে নাড়তে নিজের মনেই যখন এসব ভাবছিল, নির্বাণ তখন আচমকায় ওর দিকে দৃষ্টিপাত করলো। নিষ্প্রভ দৃষ্টি চেয়ে নির্বাণ সানায়া সেই চোখের দিকে তাকিয়ে আস্তে করে শুকনো ঢোক গিলে ধীরে ধীরে আপির পিছনে গিয়ে দাঁড়ালো আর নিজেকে আড়াল করে নিল। গল্প আপনার হৃদয়ে আমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।